সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি মন্তব্য পান্নার। আগামীর বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা নাকি তারেক রহমান, যা বললেন গোলাম মাওলা রনি। মাদারীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না, যা বললেন সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। যখন দেখি একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হয়, যখন দেখি নুরুল হুদার গায়ে জুতা মারা হয়, তখন মনে হয় এই দেশের জন্য আমার যুদ্ধ করা উচিত হয়নি। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরূপে জেড আই খান পান্না। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, বিশ্বাস করুন, আমি প্রতিটি রাত কাঁদি, কেন কিছু করতে পারছি না, বয়স ও শারীরিক দুর্বলতার কারণে। নিজের আদর্শিক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। আমি বলছি না যে আমি পূর্ণ পবিত্র, কিন্তু সচেতনভাবে কোনো অন্যায়ের সঙ্গে মাথা নত করিনি। আজ যখন দেখি আমরা এই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, জুতা দিয়ে মারা হয়, আর আমি কিছুই করতে পারি না, তখন নিজেকে ভীষণ অসহায় মনে হয়। তখন মনে হয় আত্মহত্যা করাটাই হয়তো উচিত। স্বাধীনতা অর্জনের চেয়ে অর্ধ শতাব্দীর পরও দেশের পরিস্থিতির, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের প্রতি এমন আচরণ দেখে হতাশ প্রকাশ করেন এই প্রবীণ যোদ্ধা। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, আগামীর বাংলাদেশের কেন আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এক আলোচনায় এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, আজকের শিরোনামটি খুব অদ্ভুত বিষয়। এই রকম একটা শিরোনাম করতে হবে, এটি ঠিক 1 মাস আগেও আমি কল্পনা করিনি। অথচ ঠিক 4-5 মাস থেকেই সমাজের সাধারণ মানুষ কিংবা যারা ফেসবুক, ইউটিউব, টুইটার বা গণমাধ্যমের কথা বলেন, এইরকম অনেকেই টিটকারি করে, ঠাট্টা করে, মশকরা করে বলে ফেলেছিলেন, দেখবেন শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগেই বাংলাদেশে চলে আসবে। এ কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপির লোকজন বলেছিল, কী সমস্ত কথা বলেন, সবাই তো বলার চেষ্টা করেছিলাম আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যেই সনদ ঘোষণা করা হবে, ওই মঞ্চে তারেক রহমান উপস্থিত থাকবেন। তিনি বলেন, এই ধরনের কথাবার্তা কিন্তু এই গত 3-4 মাস ধরে বলাবলি হচ্ছিল। আমি আসলে কখনো রাগ করিনি, গা করিনি, কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে, এটা নিয়ে কন্টেন্ট তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে। এখন এই প্রশ্নে খুব সিরিয়াসলি ভাবতে হবে, আগামীর রাজনৈতিক সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন, শেখ হাসিনা আসবেন নাকি তারেক রহমান সাহেব আসবেন। তিনি আরও বলেন, এরকম একটা অবস্থা কেন তৈরি হলো, বা আমার এরকম কেন মনে হলো, কেন এখানে জামায়াতের কথা আসছে না, কেন এখানে এনসিপির কথা আসছে না, নাহিদ আসিফদের কথা আসছে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসছে না। আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএনপি, আবার সেই আওয়ামী লীগ, আবার সেই তারেক রহমান, আবার সেই শেখ হাসিনার কথা আসছে। রনি বলেন, রাজনীতিতে আসলে কোনো প্রপেশির কোনো স্থান নেই, 1%ও এখানে কোনো প্রপেশি নেই। আমরা যে বলি অলৌকিকভাবে এখানে হয়, অমুক ঘরের রাজার জন্ম নেয়, শেষে সে অতুর ঘরে বেড়ে ওঠে, গোয়ালে বেড়ে ওঠে, তারপর রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে। এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য, অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয়। আসলে রাজার ছেলেকে রাজা থাকতে হবে, এরকম একটা প্রবেশই গল্পতেই থাকে। এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না। তিনি বলেন, অনেকে মনে করতে পারেন এই রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন কী করে, তিনি তো অলৌকিকভাবে এসেছেন, তার তো কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না, ইচ্ছা ছিল না, কোনো কিছু ছিল না, তিনি এলেন কী করে। এখন এটার জবাব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই দিয়েছেন যে এটা মেটিকুলাসই হয়েছে, ওয়েল ডিজাইন। তিনি নিঃসন্দেহে মেটিকুলাসের মাস্টারমাইন্ড ছিলেন। তিনি আরও বলেন, রাজনীতিতে আসলে বিজ্ঞান ও অঙ্কের বাইরে কোনো কিছু হয় না। এখন যা কিছু ঘটছে, এই সময়ের যে সফলতা, এই সময়ের যে ব্যর্থতা, এই সময়ের মানুষের যে ক্ষোভ, হতাশ এবং মানুষের আহাজারি, সব কিছুকে আপনাকে একত্রিত করতে হবে, যোগ দিতে হবে, বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ। যদি দেখেন সফল, তাহলে বিএনপি, আওয়ামী লীগের নাম থাকবে না, আর যদি দেখেন ব্যর্থ, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে। এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, জামায়াতের আমিরকে নিয়ে, জামায়াত ইসলামীকে নিয়ে, শিবিরকে নিয়ে, এনসিপিকে নিয়ে, এনসিপির নেতাদের নিয়ে সাধারণ আমজনতা যেসব কথাবার্তা বলছে, এটা আজ থেকে 6 মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না।
গত ১ মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাকবিতন্ডা চলছে, এখানে জামায়াতের সঙ্গে বিএনপির যে বাকবিতন্ডতা চলছে, এটা আমরা ১ মাস আগে কল্পনাও করতে পারতাম না। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কালকিনি ও ডাসার উপজেলার গণমাধ্যম কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা শুধু একটি ব্যক্তিগত হত্যাকাণ্ডই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, যদি দ্রুত বিচার না হয় তাহলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। মানববন্ধনে কালকিনি উপজেলার সিনিয়র সাংবাদিক খন্দকার শামীম, যুগান্তরের সাংবাদিক এইচ.এম. মিলন, ঢাকা প্রতিবেদনের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকণ্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মম হারুনুর রশিদ, মাই টিভির প্রতিনিধি শেখ লিয়াকত এবং ২১ টিভির সাংবাদিক মোহাম্মদ রকিবুজ্জামান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮:৩০টার দিকে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় বৃহত্তর ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক তুহিনকে ধাওয়া করে তিনি ঈদগাঁও মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানের ভিতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন নিহতের বড় ভাই সেলিম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র্যাব ও পিবিআই যৌথভাবে অভিযান চালিয়ে এই পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। শনিবার ৯ আগস্ট দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতাসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশের সেরা সমস্যার সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি তা আমাদের ধ্বংস করে দিয়েছে। স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার ৯ আগস্ট দুপুরে রাজধানীর শিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রেক্ষাপট, আদিবাসী, ক্ষুদ্র জনগোষ্ঠী প্রসঙ্গ ও জাতি নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনা সভা করে সিএইচটিআরএফ। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি। এই ভূখণ্ড নিয়ে জাতীয় আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে সেজন্য সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী ও বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফ চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। তিনি তার বক্তব্যে আদিবাসী, ক্ষুদ্র জনগোষ্ঠী ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ নাঈম আশরাফ চৌধুরী।